অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। কয়লার কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, এই দক্ষিণবঙ্গের মানুষের প্রাণের স্পন্দন, সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং আজকের এই সম্মেলনে উপস্থিত আমার ভাই ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আমি আদায় করছি যে রাব্বুল আলামিন মুক্ত পরিবেশে আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। 2022 সালের 12 ডিসেম্বর রাত 1:15টায় আমাকে আমার বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল। আমাকে গ্রেফতার করে এক ধরনের আয়না করে নিয়ে যাওয়া হয়েছিল। সংগঠন এবং মিডিয়া সক্রিয় থাকার কারণে আমাকে তারা গিলে ফেলতে পারেনি, হজম করতে পারেনি। চান্স পাইলে তারা হজমই করে ফেলতে হয়তো বা আমাকে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হয়তো ভিন্ন ছিল। শুধু আমি না, আমার আগে থেকে কারাগারে অবস্থান করছিলেন আপনাদের প্রিয় মানুষ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আমার আরো অনেক সঙ্গী সাথীরা ছিলেন, বিরোধী অন্যান্য দলের নেতৃবৃন্দ ছিলেন। তখন বাংলাদেশ ছিল হায়নাদের দখলে আর জেল ছিল আমাদের দখলে। জেলের বিভিন্ন কোণা থেকে, ওয়ার্ড থেকে, সেল থেকে রাতের বেলা যে কান্নার গুঞ্জরণ শুরু হতো, এটি নিজেদেরকে অসহায় মনে করে নয়, বরঞ্চ অসহায় জাতিকে মুক্তির জন্যে জেলের ভিতরে যারা বন্দী ছিলেন তারা আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে ফরিয়াদ জানাতেন। আমরা জানতাম না আমাদের চোখের পানি এত তাড়াতাড়ি আল্লাহর দরবারে পৌঁছে যাবে। এও জানতাম না 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ আরেকবার মুক্তি পাবে, কিন্তু আল্লাহ তাআলা তার একান্ত মেহেরবানিতে তা করে দিয়েছেন। জনগণ এখন দাবি আদায় করতে শিখেছে, খুব ভালো। এই জন্য সাংবাদিক ভাইদেরকেও তাদের দায়িত্ব পালন করতে দিবে না। পিছন থেকে কমান্ড করছে, মিয়া তোমরা বসো। তো ওনারা বসলে আপনাদের ছবি বাংলাদেশে যাবে কিভাবে? একটু ধৈর্য ধরেন। বৈষম্য সর্বত্রই আছে, এখানে না হয় একটু মেনে নেন। আপনারা নিচে বসে আছেন, ওনারা একটু দাঁড়াইয়ে আছে, এটা জাতীয় স্বার্থে মেনে নেওয়া দরকার। আজকে পাইকগাছা, কয়রা, তার আগে চুকনগরে আমরা এসেছি। সেখান থেকে কথা বলতে বলতে আমাদের যাত্রা শুরু। আমাদেরকে অনেক জায়গায় বিপুল পরিমাণ ফুল উপহার দেওয়া হয়েছে। এটা একটা বৈষম্য। এই যে জনতাকে কেউ ফুল উপহার দেয় নাই, আমি একটা ফুল উপহার দিলাম, আপনারা গ্রহণ করুন। একটা বৈষম্য তো দূর হলো, আলহামদুলিল্লাহ। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আমাদের সন্তানদেরও দাবি ছিল, 24-এর স্বাধীনতার দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, সাম্যের বাংলাদেশ চাই, বৈষম্য দূর করতে চাই। এই বৈষম্য দূর করতে গিয়ে রাস্তায় নেমে তারা বুক পেতে দিয়েছিল। আবু সাইদ থেকে শুরু, রিয়া এসে শেষ। প্রায় 2000-এর মতো আমাদের বুকের ধন নির্দয় নির্মম পাষাণ শেখ হাসিনার সরকারের হাতে জীবন দিয়ে দুনিয়া থেকে চলে গেল। দাবি আদায় করতে নেমে তাদের বীরদের প্রতীক আবু সাইদ রুকিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র, সে তার দাবির সপক্ষে বুক মেলে দিয়েছিল।
ডানা খুলে দিয়েছিল, চিৎকার করে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। গভীর আত্মবিশ্বাস নিয়ে চিৎকার দিয়েছিল যে আমার দেশের মানুষ আমার বুকে অন্তত গুলি ছুড়বে না। কিন্তু পরপর নির্মম ভাবে 3টা গুলি করে তাকে ফেলে দেওয়া হলো। হত্যা করার পরে বলা হলো আবু সাইদকে সরকারের নির্দেশে হত্যা করা হয়নি, আন্দোলনকারীরা হত্যা করেছে এবং তাকে গুলি করা হয়নি। পোস্টমর্টম রিপোর্ট পাল্টে দেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু না, আল্লাহ দফায় দফায় জুলুম বরদাস্ত করলেন না। এক আবু সাইদের এই অবস্থা দেখে সারা দুনিয়া কেঁপে উঠল, শুধু বাংলাদেশ না, দুনিয়ার বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে প্রতিবাদ হলো। মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ করলো, বিভিন্ন রাষ্ট্র প্রতিবাদ করলো। সে জনগণের মুক্তির আন্দোলনের বিশ্বময় প্রতীক হয়ে বীর হয়ে উঠল। আর বাংলাদেশের যুবক যুবতীরা বলল, আমাদের এক ভাই দেশ এবং জনগণের দাবি আদায়ের জন্য যেভাবে জীবন দিয়েছে, আমরা লাখো যুবক যুবতী আজকে সেই দাবি আদায় করার জন্য রাস্তায় নেমে পড়লাম। আরো এখন গুলি করো। স্বরাষ্ট্রমন্ত্রী, ঘাতক স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে বলে গুলি করে শেষ করছো না কেন? রাস্তা পরিষ্কার হয় না কেন? পুলিশ জবাব দেয়, স্যার একটা মারি একটাই পড়ে, বাকিরা দাঁড়িয়ে থাকে স্যার, সরেও না। যারা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে, বুকে গুলি আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে রাস্তা নেমেছে, তারা রাস্তা ছেড়ে পালায় না। যারা জনগণকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন, গায়ের জোরে গুলির জোরে দমন করতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত তারাই পালিয়ে গেছে। অথচ তারা বড় চওড়া গলায় বলেছিলেন অমুক পালায় না। আরেকজন বলেছিলেন, যাব কোথায়? তোমার বাড়ি চলে যাব। এখন কোথায় আপনি? এখন নিজের পরিচয় দিতে পারেন না কেন? শেষ পর্যন্ত পালাতে গিয়ে জায়গা হলো কলাপাতায়। একজন কলাপাতায় ঘুমায় নাই, মানিক ধরা পড়েছে জনতার হাতে। মানুষ জিজ্ঞেস করে, কে গো আপনি? বলে, আমি শামসুদ্দিন চৌধুরী। কয়, স্যার আপনি কি কালো মানিক? কয়, হো আমি কালো মানিক। স্যার আপনি কোথায় আছেন? বলে যে আমি ভারতে আছি। কয়, না গো শোনা, আপনি ভারতে যাইতে পারেন নাই, আপনি বাংলাদেশের জালে আটকা পড়ে গেছে। ঠিক সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি, আপনি ন্যায় এবং ইনসাফের উপর বিচার করবেন, সংবিধান এবং বিবেক অনুযায়ী বিচার করবেন। আপনি বিচারের আসনে বসে সাইদি সাহেবকে কিভাবে হত্যা করা যায় ফাঁসি দিয়ে সেই হুঙ্কার আপনি দিয়েছিলেন। আপনি জানেন না, সাইদি সাহেব দল মতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের প্রাণ পুরুষ। বাংলাদেশ নয়, বিশ্বের একজন প্রাণ পুরুষ। সাইদি সাহেবের মতো সবার বিরুদ্ধে আপনি এইরকম কুৎসা রটনা করেছেন। বিচারপতি থাকা অবস্থায় ছাত্রলীগ, যুবলীগের গুন্ডাদের সাথে আপনি মিটিং করেছেন। এই ছিল শেখ হাসিনার অবস্থা, তার সরকারের অবস্থা। তারা বলল বাংলাদেশকে তারা উন্নয়নের মহাসড়কে এনে হাজির করেছে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। মহাসড়ক খুঁজে পাওয়া না গেলেও রোল মডেল পাওয়া গেছে। এই কিছুদিন আগে আপনারা দেখেছেন মিডিয়ায়, শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ, ইংল্যান্ডের সৌভাগ্যক্রমে সে একজন মন্ত্রী হয়েছিল। এখন রূপপুর পারমাণবিক কেন্দ্রে সে এবং তার পরিবার, তার খালা, তার মা আর সে, তিনজনে মিলে 57,000 কোটি টাকা চুরি করেছে। এখন তার বিরুদ্ধে সেখানকার তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে। এই লজ্জা শুধু তাদের নয়, এই লজ্জা দেশবাসীর হয়ে গেল। বাংলাদেশ থেকে তারা 26 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে। আর দেশে মাটির নিচে বস্তায় কত টাকা যে লুকিয়ে রেখেছে আল্লাহই ভালো জানে। ব্যাংকগুলা সব ফুকলা,
নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর ধ্বংস, বিমা কর্পোরেশন সেক্টর, ইন্ডাস্ট্রি মাটির সাথে মিশে যাচ্ছে। সৎ ব্যবসায়ীরা হাহাকার করছে, ব্যাংকগুলা তাদেরকে ব্যাকআপ তহবিল দিতে পারছে না, তহবিল যোগান দিতে পারছে না। কারণ এই তহবিল আওয়ামী লীগ, শেখ হাসিনা তার সাঙ্গপাঙ্গরা খেয়ে শেষ করে দিয়েছে। এখানে ইসলামী ব্যাংক কায়েমের দাবি উঠেছে। এই ব্যাংকটি 83 সালে শুরু হয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছিল। গ্লোবাল অ্যাওয়ার্ড একমাত্র ব্যাংক পরপর 5 বার পেয়েছিল, এটার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমিও সৌভাগ্যক্রমে এই ব্যাংকের একজন পরিচালক ছিলাম 6টি বছর। ভিতর থেকে ব্যাংকটাকে দেখার আমার সুযোগ হয়েছে। কি সম্ভাবনার একটা ব্যাংক, যেই ব্যাংক আমাদের বৈদেশিক মুদ্রার শতকরা 34% একাই নিজে সংগ্রহ করত, সারা ব্যবসা সেক্টরের 32% নিয়ন্ত্রণ করত, ঘরে ঘরে জনে গণে তার সেবা পৌঁছে দিয়েছিল। সেই ব্যাংকটাতে ডাকাত লেলিয়ে দিল শেখ হাসিনা। শেখ হাসিনা এবং ডাকাত মিলে ব্যাংকটাকে প্রায় শেষ করে দিল। এখন এই ব্যাংকের শুধু পাজর আছে, অস্থি আছে, গোস্ত নাই, চামড়া নাই। শুধু ইসলামী ব্যাংক নয়, ইসলামী ব্যাংকের উপর আঘাত দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি পুরাটাই ভেঙে পড়েছে। এরা জাতির দুশ্মন, শত্রু, ডাকাত, চোর। এরা বাংলাদেশ থেকে সবকিছু চুরি করে নিয়ে গেছে। আজকে 26 বছর পর্যন্ত যাদের বয়স হয়েছে, তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে 3টি নির্বাচন সচক্ষে দেখেছে, কোন কোন নির্বাচনে তারা ভোট দিতে পারেনি। কেন ভোট দিতে পারে নাই? 14 সালের নির্বাচনে 154টি আসনে কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এককভাবে আওয়ামী লীগ পাস। এমন ভীতির সন্ত্রাসের রাজ্য কায়েম করা হয়েছিল, সেখানে কেউ দাঁড়াবার সাহস করে নাই। 18 সালের নির্বাচনে এসে বললেন আমি